তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক। ভূমিকম্পের কজেস, এফেক্ট সমস্ত বিষয়গুলো এবং রিলেটেড কিছু টার্মিনোলজি সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব আর কি। তো প্রথমে আমরা জানবো যে ভূমিকম্প কাকে বলে। ভূমিকম্প বা আর্থকোয়েক যে ব্যাপারটা, এটা হচ্ছে ভূ আলোড়নের একটা প্রক্রিয়া বলা যেতে পারে। ভূ আলোড়ন তো মেইনলি দুই প্রকার হয়, একটা হচ্ছে তোমার অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এন্ডোজেনেটিক ফোর্স বা অন্তর্জাত যে প্রক্রিয়াটা রয়েছে, এই অন্তর্জাত প্রক্রিয়াটাকে দুটো ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে স্লো মুভমেন্ট, একটা হচ্ছে সাডেন মুভমেন্ট। তো স্লো মুভমেন্ট বা ধীর যে আলোড়ন গুলো সেগুলো আমরা দেখেছি, এবং সাডেন মুভমেন্টের মধ্যে আমরা আকস্মিক আলোড়নের মধ্যে আমরা আর্থকোয়েক, তারপরে ভলকানিজম, এই ব্যাপারগুলো রয়েছে। তো যাই হোক, আমরা ভূমিকম্প বিষয়টা নিয়ে আলোচনা করব। ভূমিকম্প হচ্ছে একটা আকস্মিক ভূ আলোড়ন প্রক্রিয়া। এটা মাত্র কয়েক সেকেন্ড থেকে শুরু করে 1-2 মিনিট স্থায়ী হবে, কিন্তু মাঝে মধ্যে খুবই বিধ্বংসী চরিত্রের হয়, আবার মাঝে মধ্যে খুবই দুর্বল চরিত্রের হয়। বিভিন্ন জায়গাতে দেখা যায় খুবই বিধ্বংসী বা শক্তিশালী ভূমিকম্প হয়। শক্তিশালী বা বিধ্বংসী ভূমিকম্প হয়ে সেখানকার ঘর বাড়ি ধন সম্পত্তি যা কিছু আছে বিরাট ক্ষয়ক্ষতি হয়, অসংখ্য প্রাণহানিও ঘটে। তো যাই হোক, ভূমিকম্প বিষয়টা আমরা আলোচনা করব। অ্যান আর্থকুইক ইজ এ মেজর ডেমনস্ট্রেশন অফ দ্য পাওয়ার অফ টেকটনিক ফোর্স ইজ কজড বাই এন্ড্রোজেনেটিক থার্মাল কন্ডিশন ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে অভ্যন্তরীণ বা অন্তর্জাত যে তাপীয় অবস্থা, সেই তাপীয় অবস্থার কারণে কিছু টেকটনিক ফোর্সের সৃষ্টি হয়। তো টেকটনিক ফোর্সের যে পাওয়ার বা শক্তি, সেটার একটা বহিঃপ্রকাশই হচ্ছে বলা যেতে পারে ভূমিকম্প। তো ভূমিকম্পের সঙ্গে আরেকটা রিলেটেড টার্ম আছে, সেটা হচ্ছে তোমার ট্রেমর। ট্রেমর কথাটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত আহ স্বল্প দূর বিস্তৃত কম তীব্রতার যদি ভূমিকম্প হয়, অল্প জায়গা জুড়ে মোটামুটি কম তীব্রতা যদি হয়, আহ সেটাকে আমরা ট্রেমর বলে চিন্তাকরণ করতে পারি। তো যাই হোক, এই যে আর্থকুইক ব্যাপারটা বললাম, তো আর্থকুইক বা ভূমিকম্প ব্যাপারটা, এটার একটা ট্রেমর বলে চিহ্নিতকরণ করা হয়। তো আর্থকুইকটাকে এরকম যেরকম ট্রেমর নাম বলা হয়েছে, তো আর্থকুইকটাকে আরেকটা নাম বলা হচ্ছে তোমার টেম্বলর। আর্থকুইকের একটা সমার্থক শব্দ হচ্ছে ট্রেমব্লর, আর ট্রেমরটা হচ্ছে স্বল্পদূর বিস্তৃত। তো যাই হোক, এই যে ভূমিকম্পের যে অধ্যয়ন, ভূমিকম্পের সম্পর্ক আলোচনা বা ভূমিকম্প সংক্রান্ত পর্যালোচনার একটা বিজ্ঞানসম্মত যে শাস্ত্র, সেই শাস্ত্রটাকে বলা হচ্ছে সিসমোলজি। হুম সিসমোলজি বা ভূমিকম্প বিদ্যা বা ভূকম্পন বিদ্যা। তো যে সমস্ত ভূমিকম্প বিশারদরা, যারা ভূমিকম্প নিয়ে বিভিন্ন গবেষণা করেন, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে থাকেন, তো তাদেরকে বলা হচ্ছে সিসমোলজিস্ট, অর্থাৎ ভূকম্প বিশারদ। তাহলে ভূমিকম্প বিদ্যা বা সিসমোলজি নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হচ্ছে সিসমোলজিস্ট। আর মডার্ন যে সিসমোলজিস্ট, তার যে অন্যতম প্রতিষ্ঠাতা বলা যেতে পারে আন্দ্রিজা মোহরোভিচিক। তোমরা মোহরোভিচিক বিযুক্তি পড়তে গিয়ে ওনার নাম শুনেছো, আন্দ্রিজা মোহরোভিচিক। উনি হচ্ছেন এই আধুনিক যে মডার্ন যে সিসমোলজি, আধুনিক ভূমিকম্প বিদ্যা, তার কিন্তু প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। তো যাই হোক, এই ভূমিকম্পের বিভিন্ন তথ্য আহরণ শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে থেকে, প্রায় মোটামুটি যীশু খ্রিস্টের জন্মের আগে 780 বছর আগে, অর্থাৎ 780 খ্রিস্টপূর্বাব্দে মূলত চীন দেশে ভূমিকম্পের তথ্য সংরক্ষণ প্রথম শুরু হয়েছিল। আর পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, জাপানে সব থেকে বেশি ভূমিকম্প হয়, তো তার জন্য জাপানকে আমরা ভূমিকম্পের দেশ বলে থাকি। সারা বছরে প্রায় 7,500টি মতো ভূমিকম্প হয় এভারেজ হিসাবে। আর ভূমিকম্প হয় না বললেই চলে এমন একটা দেশ হচ্ছে ব্রাজিল, মানে প্রায় ভূমিকম্পহীন দেশ। আর পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে ভূমিকম্প হয়, সব থেকে বিধ্বংসী ভূমিকম্প হচ্ছে চীনের ভূমিকম্প হয়েছিল। 1556 খ্রিস্টাব্দে এমন একটা ভূমিকম্প হয়েছিল চীন দেশে, সেটা হচ্ছে সব থেকে এখনো পর্যন্ত সব থেকে বিধ্বংসী ভূমিকম্প। তো যাই হোক, ভূমিকম্প নিয়ে আরো অনেক জানা অজানা কথা আমরা আলোচনা করব, বিভিন্ন বিষয়গুলো আমরা তথ্য জানার চেষ্টা করব। আরেকটা বিষয় জেনে রাখো, আমাদের আন্তর্জাতিক ভূমিকম্প যে গবেষণা কেন্দ্রটা রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল আর্থকোয়েক রিসার্চ সেন্টার যেখানে রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্রেই ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এটা। এবং আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা যে কেন্দ্রটা রয়েছে, আর মানে সার্ভে সেন্টার যেখানে রয়েছে, সেটা হচ্ছে জাপান। তো যাই হোক, এই বিষয়গুলো বলে দিলাম ভূমিকম্প রিলেটেড বিষয়।
তো এবারে আমরা কতগুলো টার্মিনোলজিতে চলে যাব। প্রথমে আমরা সেন্টার অর ফোকাস অফ আর্থকুয়েক, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র। সেন্টার বা ফোকাস বলতে ভূমিকম্পের কেন্দ্র বোঝাচ্ছে, আর এপি সেন্টার বলতে ভূমিকম্পের উপকেন্দ্র বোঝাচ্ছে। তাহলে কেন্দ্র কোনটা উপকেন্দ্র কোনটা বিষয়টা একটু জানার চেষ্টা করব। দেখো, ভূমিকম্পের কেন্দ্র বলতে ভূত্বকের নিচে যেখানে তোমার ভূমিকম্পের কম্পনটা প্রথমে শুরু হয় বা উৎপত্তি লাভ করে, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই ভূপৃষ্ঠের ভিতরে অর্থাৎ ভূ অভ্যন্তরে এমন একটা জায়গা যেখান থেকে ভূমিকম্পের যে তরঙ্গ সেটা উৎপত্তি লাভ করে। তাহলে জেনেসিস অফ সিসমিক ওয়েভ সেটা কি আমরা কিন্তু ফোকাস অফ আর্থকুইক বলতে পারি। তো যাই হোক, এই ভূমিকম্পের কেন্দ্রটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি বিভিন্ন গভীরতায় থাকতে পারে, 5 কিলোমিটার থেকে 700 কিলোমিটার গভীরতায়, বিভিন্ন গভীরতায় এটা থাকতে পারে। তবে মূলত 15 থেকে 25 কিলোমিটার গভীরে যদি এই ভূমিকম্পের কেন্দ্রটা অবস্থান করে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ইন্টেন্সিটি অফ আর্থকুয়েকটা সেটা সর্বাধিক হয়, মানে এই তীব্রতাটা অনেকটা বেশি হয়ে যায়। আর এপিসেন্টার বা ভূমিকম্পের উপকেন্দ্র যেটাকে বলা হচ্ছে, তোমার ভূমিকম্পের কেন্দ্র থেকে কেন্দ্রের ঠিক সোজাসুজি একদম উপরের দিকে যে জায়গাটা রয়েছে, এটা কি বলেছে ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র থেকে যে ভূমিকম্পের তরঙ্গটা বা সিসমিক ওয়েভটা কিন্তু সর্বপ্রথম ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে এসে প্রথমে উপনীত হয়। এবং এই উপকেন্দ্র থেকে কিন্তু তারপরে বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে পড়ে। তো যাই হোক, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। এবারে আমরা ভূমিকম্পের যে তোমার এপিসেন্টার বা ভূমিকম্পের যে উপকেন্দ্র সেটা কোথায় অবস্থান করছে, ভূপৃষ্ঠের কোথায় অবস্থান করছে, সেটা জানার জন্য একটা জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। তো এখানে কি করা হয়, এখানে 3টে আলাদা আলাদা সিসমোগ্রাফ সেন্টার নির্বাচন করা হয়। ধরো এখানে একটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে একটা সিসমোগ্রাফ বসানো হয়েছে, বি পয়েন্টে একটা সিসমোগ্রাফ বসানো হয়েছে এবং সি পয়েন্টে একটা সিসমোগ্রাফ যন্ত্র বসানো হয়েছে, যেগুলো ভূমিকম্পের বিভিন্ন মাত্রাগুলো মানে নথিভুক্ত করবে বা ভূমিকম্পের তীব্রতাটা কেমন সেটা সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়বে। তো যাই হোক, ভূমিকম্পের সিসমোগ্রাফ যে যন্ত্রটা, এখানে কিন্তু তোমার পি তরঙ্গ এস তরঙ্গ কখন পৌঁছায় সেটা কিন্তু মূলত নথিভুক্ত হয়, বা পি তরঙ্গের যে টাইমটা সেটা আমরা যখন ধরো এ যে রিসিভার পয়েন্টটা রয়েছে, তো এখানে আমরা পি তরঙ্গের যে পৌঁছাবার যে সময়টা সেটা আমরা নথিভুক্ত করব, তারপরে এস তরঙ্গটা নথিভুক্ত করব। এই যে পি তরঙ্গ এবং এস তরঙ্গের মধ্যে সময়ের যে দূরত্ব, সময়ের যে ডিস্টেন্স, মানে কতটা সময় ব্যবধান, ইন্টারভ্যাল, হ্যাঁ, সেটা আমরা পরিমাপ করতে পারবো অবশ্যই। আবার সি এর ক্ষেত্রে ওই একইভাবে পরিমাপ করতে পারবো, বি এর ক্ষেত্রে একইভাবে পরিমাপ করতে পারবো। তো যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন এই যে পয়েন্ট গুলোতে আমরা যখন পরিমাপ করব, তো তারপরে পরিমাপের যে সময়ের যে ব্যবধান বা টাইম ইন্টারভেল, সেটাকে মূলত সেইটার ব্যবধানটা দিয়ে কিন্তু আমরা উপকেন্দ্র থেকে কেন্দ্রের যে দূরত্বের পরিপ্রেক্ষিতে 3টে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। এবং দেখা যাচ্ছে এই যে এই সি পয়েন্টের এই এ ও বি এর মানে পিওএস তরঙ্গের দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এ বি অপেক্ষা। আবার অনেকটা বেশি রয়েছে টাইম ডিস্টেন্সটা, এখানে কম রয়েছে, বি এর ক্ষেত্রে একটু মাঝারি রয়েছে। এরকম করে টাইম ডিস্টেন্সটা দিয়ে আমরা কিন্তু একটা স্কেল ধরে, নির্দিষ্ট স্কেল ধরে আমরা 3টে বৃত্তচাপ অঙ্কন করব। এবং এই 3টে বৃত্ত দেখা যাবে একটা পয়েন্টে কিন্তু এসে মিলিত হয়েছে। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাই হবে ওখানকার উপকেন্দ্র। 3টে যে কোনো জায়গায় স্পট আমরা চিহ্নিতকরণ করব, তারপরে সিসমোগ্রাফ বসিয়ে পি এবং এস তরঙ্গের যে সময়, সেই সময়টা বের করে আমরা টাইম ইন্টারভেলটা বের করে নেব। তার পরিপ্রেক্ষিতে আমরা এরকম 3টে স্কেলে কনভার্ট করে আমরা 3টে রেডিয়াস নিয়ে 3টে বৃত্ত অঙ্কন করব। তারপরে বৃত্ত 3টে যেখানে ছেদ করবে, যে বিন্দুতে পরস্পর একে অপর 3টে বৃত্ত পরস্পরকে ছেদ করবে যে বিন্দুতে, এই বিন্দুটাই কিন্তু হবে ভূমিকম্পের এপিসেন্টার বা উপকেন্দ্র। তো আমরা জ্যামিতিক ভাবে ভূমিকম্পের উপকেন্দ্রের অবস্থান কোথায় হতে পারে সেটা আমরা দেখে নিলাম। তো এবারে আমরা ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্রের মধ্যে কি পার্থক্য, একটু পার্থক্য খোঁজার চেষ্টা করব। ভূমিকম্পের যে কেন্দ্রটা, এটা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার গভীরতার মধ্যে অবস্থান করে, আর উপকেন্দ্র তো দেখতেই পাচ্ছ একদম ভূপৃষ্ঠে অবস্থান করছে।
তারপরে কম্পনের মাত্রা কিন্তু কেন্দ্র থেকে কম্পনের স্পন্দন তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। ভূমিকম্পের কেন্দ্রে কম্পনের মাত্রা কিন্তু খুব বেশি হয় না। তো যাই হোক, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে উপকেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে অবস্থিত হয় এই স্থানে কম্পনের যে তরঙ্গ প্রথমে আঘাত করে এবং এখানে কম্পনের মাত্রাটাও কিন্তু সর্বাধিক হয়। তো তরঙ্গের গতিবিধি যদি আমরা দেখি, ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গগুলি উলম্বভাবে এসে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং পরে সেটা অনুভূমিকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর ভূমিকম্পের কেন্দ্রে কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, ক্ষয়ক্ষতি যা হবার হয় ভূমিকম্পের উপকেন্দ্র এবং পার্শ্ববর্তী অঞ্চলে। তো যাই হোক, এবারে আমরা সিসমিক ওয়েভ বা ভূমিকম্পের তরঙ্গ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভূমিকম্পের তরঙ্গ বিষয়টা নিয়ে আলোচনা করব বা সিসমিক ওয়েভ। তোমাদের দেখতে বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। আর দেখো, সিসমিক ওয়েভটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বডি ওয়েভ, একটা সারফেস ওয়েভ। তো সিসমিক ওয়েভ ব্যাপারটা কি, শিলাস্তরে যখন স্ট্রেস বা পীড়ন বা পেষণ যে ব্যাপারটা থাকে, এটা যখন খুব বেশি হয়ে যায় তখন একটা শক্তি তরঙ্গ বা ঢেউয়ের আকারে ভূমিকম্পের কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই শক্তি তরঙ্গটাকেই আমরা কিন্তু সিসমিক ওয়েভ বলছি। যেমন ধরো একটা পুকুরের মধ্যে যখন ঢিল ছোড়া হয় তখন কিন্তু দেখা যাবে চক্রাকার একটা ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়বে। তো কেন্দ্রের মধ্যে কিন্তু ঢেউ তৈরি হবে না, যেখানে আমি ঢিলটা ছুড়বো সেখানে হয়তো মানে তোমার ঢেউটা তৈরি হবে না, কিন্তু চারিদিকে কিন্তু ঢেউটা তরঙ্গের আকারে ছড়িয়ে পড়বে। তো যাই হোক, এই যে বিষয়টা, এই যে সিসমিক ওয়েভ যে বিষয়টা রয়েছে, সিসমিক ওয়েভকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার বডি ওয়েভ এবং একটা হচ্ছে তোমার সারফেস ওয়েভ। তো বডি ওয়েভের মধ্যে কি কি রয়েছে? বডি ওয়েভের মধ্যে রয়েছে প্রাইমারি ওয়েভ এবং রয়েছে সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ। তো বডি ওয়েভের মধ্যে যে প্রাইমারি ওয়েভ রয়েছে, সেই প্রাইমারি ওয়েভটা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করে দিই। ভূমিকম্পের কেন্দ্র থেকে পি তরঙ্গটা প্রথমে এসে কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে এবং সিসমোগ্রাফ যন্ত্রে পি তরঙ্গটা কিন্তু প্রথম এসে ধরা পড়বে বলে এটাকে আমরা প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ বলে থাকি। এবং এর যে ডিরেকশন অফ আন্ডুলেটিং অর্থাৎ কম্পনের গতিটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পি তরঙ্গটা কিন্তু মূলত তরঙ্গ যেদিকে প্রবাহিত হবে, ধরো এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তরঙ্গ যেদিকে প্রবাহিত হবে মাধ্যমের বস্তু কণাগুলো কিন্তু সেদিকে কাঁপতে থাকবে। এবং এটা মূলত সংকোচন প্রসারণের মধ্য দিয়ে কিন্তু তরঙ্গটা ধীরে ধীরে এগিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সংকোচন হচ্ছে, এই জায়গাটা প্রসারণ হচ্ছে, এইভাবে কন্টিনিউ কিন্তু সংকোচন প্রসারণের মধ্য দিয়ে মূলত এই তরঙ্গটা এগিয়ে যায়। এবং এটা যেহেতু তোমার তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় বস্তুকণা সেদিকে কাঁপতে থাকে, তো তার জন্য এই তরঙ্গটাকে বলা হচ্ছে তোমার লংগিটিউডানাল ওয়েভ অর লেন্থ ওয়াইজ ওয়েভ, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমরা জেনে রাখো, পি ওয়েভ যেটা, এটাকে প্রাইমারি ওয়েভ বলা হচ্ছে, এটাকে লংগিটিউডানাল ওয়েভ বলা হচ্ছে, এটাকে লেন্থ ওয়াইজ ওয়েভ বলা হচ্ছে। আরেকটা নাম দেওয়া হয়েছে তোমার পুশ ওয়েভ, অর্থাৎ ধাক্কা তরঙ্গ। এটাকে পুশ ওয়েভ কেন বলা হচ্ছে? কারণ ভূত্বকে এসে এই তরঙ্গটা সজোরে ধাক্কা মারে বা সজোরে খুব জোরে এসে ধাক্কা দেয়, তো তার জন্য এটাকে আমরা ধাক্কা তরঙ্গ বা পুশ ওয়েভও বলে থাকি। আচ্ছা, এবারে আমরা এস তরঙ্গটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটা বিষয়, পি ওয়েভের দেখো, পি ওয়েভের ভেলোসিটি যেটা রয়েছে, পি ওয়েভের যে ভেলোসিটি গড়ে 5 থেকে 14 কিলোমিটার পার সেকেন্ড। এটা যদি আর্থ ক্রাস্টের মধ্য দিয়ে যদি দেখি তাহলে সেটা 6 কিলোমিটার পার সেকেন্ড। যদি আমরা এটা আপার লেয়ার অফ ম্যান্টেল তাহলে সেটাকে আমরা দেখবো, এটা হচ্ছে তোমার 8 কিলোমিটার পার সেকেন্ড। তো এবারে আমরা এস ওয়েভ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, এই প্রাইমারি ওয়েভটা কিন্তু মানে ভূগর্ভের সমস্ত ধরনের পদার্থের মধ্য দিয়েই যেতে পারবে, অর্থাৎ কঠিন তরল সমস্ত গ্যাসীয় সমস্ত পদার্থের মধ্য দিয়ে যেতে পারবে। সাধারণত সমধর্মী শিলাস্তরের মধ্য দিয়ে দেখা যায় যে এই তরঙ্গটা সরল রেখায় চলে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন প্রতিসরণের মাত্রাটা বেড়ে যায় তখন এই যে তরঙ্গটা এর গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ এর একটা রিফ্র্যাকশন বা প্রতিসরণ তৈরি হয়। এটা মূলত শব্দ তরঙ্গের অনুরূপ বলা চলে। তো যাই হোক, এবারে আমরা এস তরঙ্গ সম্বন্ধে চলো জেনে রাখার চেষ্টা করব কিছু বিষয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে সৃষ্টি হলো এই তরঙ্গটা প্রাথমিক তরঙ্গের পরে কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, এবং অর্থাৎ পি তরঙ্গ যখন পৌঁছাবে তারপরে কিন্তু এটা মানে সিসমোগ্রাফ যন্ত্রে এসে ধরা পড়বে।
তো এইটার ক্ষেত্রে যদি আমরা বলি, এই এস ওয়েভের গতি হচ্ছে 3.5 থেকে 7 কিলোমিটার পার সেকেন্ড, এবং আর্থ ক্রাস্টের মধ্য দিয়ে 3.5 কিলোমিটার পার সেকেন্ড, এবং আপার লেয়ার অফ ম্যান্টেল তার মধ্য দিয়ে বলছে যে 5 কিলোমিটার পার সেকেন্ড, এরকম ভাবে কিন্তু এর ভেলোসিটিটা থাকে। এস ওয়েভের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে আমরা বলবো যে এখানে মূলত তরঙ্গ যেদিকে প্রবাহিত হচ্ছে, ধরা যাক এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তরঙ্গ যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে কিন্তু বস্তু কণাগুলো তার লম্বভাবে বা সমকোণ, অর্থাৎ এই উপর নিচে এইভাবে কিন্তু তরঙ্গগুলো কাঁপছে। এক্ষেত্রে কিন্তু সংকোচন প্রসারণের মধ্য দিয়ে এগোচ্ছে না, এক্ষেত্রে বস্তু কণাগুলো মূলত লম্বভাবে কাঁপছে, এবং তার ফলেই কিন্তু তোমার এই একটা তরঙ্গ এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এইভাবে তরঙ্গটা তৈরি হচ্ছে বলে এটাকে আমরা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ বা ল্যাটিটিউডনাল একটা ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ বলা হচ্ছে। আর তো যাই হোক, এস তরঙ্গ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। তো এবারে আমরা এখানে দেখো এস তরঙ্গটা কিভাবে বস্তু কণার এইভাবে ওঠানামার মধ্য দিয়ে বা উলম্ব ভাবে ওঠানামার মধ্য দিয়ে কিভাবে যাচ্ছে, তো এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম। তো এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব, দেখো শ্যাডো জোন। শ্যাডো জোন বা ছায়া বলয়, ভূমিকম্পের ছায়া বলে একটা বিষয় আছে। তো দেখা যাচ্ছে ভূমিকম্পের যে ছায়া বলয় 104 থেকে 140 ডিগ্রি যে ব্যবধান এপিসেন্টার থেকে, এটা হচ্ছে এপিসেন্টার, এপিসেন্টার থেকে যদি কৌণিক ব্যবধান মোটামুটি 104 বা 105, কোনো কোনো বইতে 104 রয়েছে। তো যাই হোক, এখান থেকে এপিসেন্টার থেকে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি, এদিকেও তাই 104 থেকে 140 ডিগ্রি যে কৌণিক ব্যবধান রয়েছে, তো এই অঞ্চলটাতে যে ভূপৃষ্ঠের যে এলাকাগুলো অবস্থান করছে এই রিজিয়নটাতে, তো সেখানে কোনো পি বা এস ওয়েভ কিন্তু পৌঁছাবে না। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রায় বিপরীত দিকে অবস্থিত এই জায়গাটায় কোনো পি বা এস ওয়েভটা পৌঁছাবে না। কারণ কি? কারণ হচ্ছে দেখো, পি তরঙ্গটা আমরা বলেছি যে সমস্ত জায়গা দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে, এটা পি ওয়েভ এস ওয়েভ সমস্ত জায়গা দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে ভূত্বক পেরিয়ে যে গুরুমণ্ডল, ম্যান্টেল বা গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার রয়েছে, তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র তোমার পি তরঙ্গটা যেতে পারছে। শুধুমাত্র পি তরঙ্গটা যেতে পারছে, কিন্তু এস তরঙ্গটা এখান দিয়ে যেতে পারছে না। এস তরঙ্গটা শুধুমাত্র ভূপৃষ্ঠ দিয়ে, ভূত্বক দিয়ে যেতে পারছে। তো যাই হোক, এরকমটা হওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে এই যে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি যে কৌণিক ব্যবধান ভূমিকম্পের উপকেন্দ্র থেকে, সেই জায়গাটায় ভূমিকম্পের কোনো তরঙ্গ এসে উপনীত হচ্ছে না। তো এই জায়গাটাকে বলা হচ্ছে ভূমিকম্পের ছায়া বলে। এবং এইটার উপকেন্দ্র থেকে যদি এর রৈখিক দূরত্ব দেখি, তাহলে 11,540 কিলোমিটার থেকে 15,940 কিলোমিটারের মতো হয়ে থাকে। তো যাই হোক, আমরা শ্যাডো জোন সম্বন্ধে দেখলাম। এই শ্যাডো জোনে কোনো ভূমিকম্পের তরঙ্গ এসে মানে পৌঁছাবে না। আর উপকেন্দ্র এখানে রয়েছে, এপিসেন্টার, এটা হচ্ছে উপকেন্দ্র। আরেকটা বিষয় রয়েছে এন্টি এপিসেন্টার, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পনের তরঙ্গটা সর্বাধিক যে দূরত্ব, মানে যে দূরবর্তী যে স্থানে পৌঁছাবে, সেই স্থানটাকে আমরা ভূমিকম্পের প্রতিপাদ উপকেন্দ্র বলবো। অর্থাৎ কোন একটা জায়গায় যদি ভূমিকম্পের কেন্দ্র থাকে, তার একদম উল্টো সাইডে যে পয়েন্টটা সব থেকে বেশি দূরত্ব হবে ভূপৃষ্ঠের যে অঞ্চলটা বা যে পয়েন্টটা, সেটাকে আমরা কিন্তু বলবো অ্যান্টি এপিসেন্টার বা প্রতিপাদ উপকেন্দ্র। এবারে আমরা ভূমিকম্পের আরো কিছু তরঙ্গ রয়েছে, যেমন দেখানোর চেষ্টা করি সারফেস অর লং ওয়েভ বা এল ওয়েভ। এটাকে লং ওয়েভ বলার জন্য এটাকে এল ওয়েভ বলা হচ্ছে। তো সারফেস ওয়েভটা, এটার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে লাভ ওয়েভ এবং একটা হচ্ছে তোমার রেলে ওয়েভ। লাভ ওয়েভ এবং রেলে ওয়েভ, লাভ ওয়েভের ক্ষেত্রে বলা হচ্ছে এল তরঙ্গটা মূলত, আচ্ছা ওই ওয়েভ দুটো একটু লেখা হয়নি, যাই হোক, তো বলে দিই, একটু তোমাদের বলে রাখি যে এই যে লাভ ওয়েভ যে ব্যাপারটা, এটা হচ্ছে এই তরঙ্গটা ভূপৃষ্ঠ বরাবর সম্পূর্ণ হরাইজন্টাল মোশনে কিন্তু এটা তরঙ্গায়িত হয়। তো এটাকে বলা হচ্ছে লাভ ওয়েভস, এবং এটা এইচ লাভ প্রথম এটা আবিষ্কার করেছিলেন বলেই তরঙ্গটা, তো তার নাম অনুসারে কিন্তু এটাকে লাভ ওয়েভ বলা হয়। আর রেলে ওয়েভ যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার এলিপ্টিক্যাল মোশন। আগেরটা যেরকম দেখেছি হরাইজন্টাল মোশন লাভ ওয়েভের ক্ষেত্রে, আর রেলে ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে এলিপ্টিক্যাল মোশন, অর্থাৎ উপবৃত্তাকার গতিতে কিন্তু এটা অগ্রসর হয়। তো এই হচ্ছে বিষয়, দুটোর মধ্যে এই হচ্ছে পার্থক্য। তো এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব,
আর্থকুয়েক মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্কেল, অর্থাৎ ভূমিকম্পের পরিমাপকারী যে সমস্ত যন্ত্রপাতি স্কেলগুলো রয়েছে, এই যন্ত্রপাতি স্কেলগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তো সবাই আরেকবার বলে দাও যে তোমরা ঠিকঠাক আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা স্ক্রিনটা, বা যেটুকু বোঝালাম বুঝতে পারলে কিনা একটুখানি বলো, তাহলে কন্টিনিউ করতে সুবিধা হয়। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো এবারে দেখো, আমরা আর্থকুয়েক মেজারিং যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, ইনস্ট্রুমেন্ট গুলোর দিকে একটু দেখবো। প্রথমে দেখো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফটা হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের উৎসস্থল তথা ভূমিকম্পের তীব্রতা, গতিবিধি এর একটা গ্রাফ বা মানে রেখাচিত্র বা লেখচিত্র পাওয়া যায়। তো যাই হোক, এই যে সিসমোগ্রাফ যন্ত্র, এই সিসমোগ্রাফ যন্ত্রটা তোমাদের ছবিটা দেখাই। সিসমোগ্রাফ যন্ত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু যে কোনো একটা ভূপৃষ্ঠে যে কোনো একটা জায়গাতে ভালো করে শক্ত করে এটা বসানো থাকবে, মানে মাটিতে শক্ত করে এটা বসানো থাকবে। যখন ভূমিকম্প হবে তখন কিন্তু এই যন্ত্রটা কাঁপতে থাকবে। যন্ত্রটা যখন কাঁপতে থাকবে তখন যে এই যে আহ, যে সরু সুতোর মতো এই যে গোলাকার, তার নিচে কিন্তু একটা, বলের নিচে কিন্তু একটা পিন থাকে, ছোট একটা আলপিন টাইপের থাকে, বা ওখানে ওইটা মানে রেখাচিত্রটা তৈরি হয় তার জন্য। তো এখানে যে কাগজটা দেওয়া হয়, যে ফটোগ্রাফিক যে পেপারটা এখানে দেওয়া হয়, তো ফটোগ্রাফিক পেপারটা কি হয়, তোমার ওই আলোক রশ্মির সাহায্যে ওই কম্পনের যে রেখা, মানে যতই এই মানে মেশিনটা কাঁপতে থাকবে ততই কিন্তু রেখাকারে কিন্তু ফটোগ্রাফিক পেপারের উপরে কিন্তু সেটা প্রতিফলিত হবে। তো এই যে লেখচিত্র বা গ্রাফটা ফুটে উঠছে, ভূমিকম্পের তরঙ্গের যে রেখাচিত্র বা গ্রাফটা ফুটে উঠছে, এটাকে কিন্তু আমরা সিসমোগ্রাম বলে অভিহিত করতে হবে। অর্থাৎ সিসমোগ্রাফ যন্ত্রে ফটোগ্রাফিক কাগজের উপরে আঁকাবাঁকা রেখার মাধ্যমে ভূমিকম্পের তরঙ্গ, মানে এই যে রেখাটা যে কাগজে ফুটে উঠছে, এই কাগজটাকে কাগজের উপর যে গ্রাফ বা লেখচিত্র যেটা, এটা কি আমরা কিন্তু সিসমোগ্রাম বলে চিহ্নিতকরণ করে থাকি। তো এবারে যে মেজারিং স্কেলের কথা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, মার্সেলি স্কেল বা মার্কালি স্কেল ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের জন্য, এটা 1931 সালে ভূমিকম্পবিদ মার্কালি এই স্কেলটা আবিষ্কার করেছিলেন। তো তার জন্য এটাকে মার্কালি স্কেল বলা হয়। তো মার্কালি স্কেলের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে এর যে তীব্রতা 1 থেকে 12 পর্যন্ত হয়ে থাকে। মার্কালি স্কেলের তীব্রতা 1 থেকে 12 পর্যন্ত হয়, এবং মূলত 8 থেকে 12 অব্দি হলে এটা ভূমিকম্পটা বিধ্বংসী চরিত্রের হয় আর কি। 1 থেকে 3 হলে মৃদু, 4 থেকে 7 হলে মাঝারি, এবং 8-এর বেশি হলে, 8 বা 12-র মধ্যে হলে যদি, সেটা হচ্ছে অত্যন্ত বিধ্বংসী চরিত্রের হবে। তারপরে যেটা রয়েছে দেখো, রিক্টার স্কেল। ভূমিকম্পের গতিবিধি এবং তীব্রতা নির্ণয় করার জন্য এই দুটো হচ্ছে স্কেল। এটা স্কেল, কিন্তু এটা হচ্ছে তোমার যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে পিএস তরঙ্গের গতিবিধি নির্ণয় করা যায়। মার্কালি স্কেল, রিক্টার স্কেল। রিক্টার স্কেল যে ব্যাপারটা রয়েছে, ভূমিকম্পের গতিবিধি তীব্রতা নির্ণয় করার জন্য একটা স্কেল, খুবই গুরুত্বপূর্ণ একটা স্কেল বলা যেতে পারে রিক্টার স্কেল। এবং এই রিক্টার স্কেলটা ক্যালিফোর্নিয়ার ভূকম্পবিদ চার্লস রিক্টার, তিনি কিন্তু 1935 সালে কিন্তু এই রিক্টার স্কেলটা আবিষ্কার করেছিলেন। এবং এই স্কেলের যে মানগুলো, সেটা কিন্তু মূলত 0 থেকে 10 এরকম মান থাকে। হ্যালো হ্যালো, কেউ কিছু বলছো? তনুশ্রী মন্ডল একটু মিউট করবে। তনুশ্রী মন্ডল, তুমি আনমিউট করেছো, তুমি একটু মিউট করো, তো অসুবিধা হচ্ছে। তো দেখো, তো যেটা আলোচনা করছিলাম, রিক্টার স্কেল যে ব্যাপারটা, এই যে মাত্রাক্রমটা, এটা কিন্তু মূলত লগারিদম স্কেল বা সংবর্গমান স্কেল। কারণ কি বলতো, রিক্টার স্কেলের ক্ষেত্রে মানে প্রতিটা মান 1 থেকে 2 বেশি হলে সেটা 10 গুণ বেশি শক্তিশালী, 1 থেকে 3 হচ্ছে 100 গুণ শক্তিশালী, এরকম একটা বিষয় হয় আর কি। রিক্টার স্কেলের বিভিন্ন যে মানগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রিক্টার স্কেলের মাত্রা যদি 1 থেকে 3-এর মধ্যে হয় ধ্বংসবিহীন, 3 থেকে 3.9 হলে অতি অল্প ধ্বংসপ্রাপ্ত, 4 থেকে 4.9 হলে, আর 7-এর বেশি হলে সেটা কিন্তু সমূহ ধ্বংসপ্রাপ্ত হয়, ধূলিসাৎ হয়ে যাবে একদম।
এই হচ্ছে বিষয়, রিক্টার স্কেলের বিভিন্ন মান অনুযায়ী কিভাবে কিরকম ক্ষয়ক্ষতি হয় বিষয়গুলো দেখলাম। তো এবারে আমরা ক্লাসিফিকেশন অফ আর্থকুইক অর্থাৎ ভূমিকম্পের যে ক্লাসিফিকেশন এটা আমরা দেখার চেষ্টা করব বেসড অন কজেস অর অফ অরিজিন, অর্থাৎ উৎপত্তির কারণ হিসাবে আমরা যদি দেখি একটা টেকটনিক ন্যাচারাল কজেস, একটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল কজেস। তো ন্যাচারাল কজেস এর মধ্যে টেকটনিক নন টেকটনিক দুটো ভাগ রয়েছে। একটা টেকটনিকের মধ্যে আইসিক কারণে, সমস্থিতিগত কারণে, ভলকানিক বা অগ্নুদ্গম জনিত কারণে, প্লুটোনিক বা উল্কাপিণ্ডের পতন জনিত কারণে, মহাজাগতিক কারণে কারণে হয়ে থাকে। নন টেকটনিক বলতে বিভিন্ন যে সমস্ত টেকটনিক বহির্ভূত যে কারণগুলো রয়েছে, কিছু প্রাকৃতিক কারণ, এবং আর্টিফিশিয়াল যে বিভিন্ন ম্যানমেডের যে আর্থকুইক গুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এর মধ্যে পড়বে। এবং বেসড অন ইন্টেন্সিটি অফ আর্থকুইক অর্থাৎ ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে মার্কালি স্কেলটা রয়েছে। মার্কালি স্কেল 1 থেকে 3 হলে মৃদু ভূমিকম্প হবে, 4 থেকে 7 হলে মাঝারি হবে, 8 থেকে 12 হলে খুবই অতিশয় ভূমিকম্প হবে। বেসড অন ম্যাগনিটিউড অফ পাওয়ারের যে মাত্রা, শক্তি মাত্রা অনুযায়ী আমরা যদি দেখি রিক্টার স্কেলে শক্তি মাত্রা অনুযায়ী এইভাবে ভাগ করা হয়েছে। বেসড অন ডেপথ অফ ফোকাস অর্থাৎ কেন্দ্রের গভীরতা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রথমত অগভীর বা স্বাভাবিক ভূমিকম্প, যেটা 50 কিলোমিটার গভীরতার মধ্যে থাকে। এটা পৃথিবীর যত ভূমিকম্প হয় তার 85% আর্থকুইক কিন্তু এই টাইপের হয়, স্যালো আর নর্মাল আর্থকুইক। তারপরে যেটা রয়েছে ইন্টারমিডিয়েট আর্থকুইক, এটা 50 থেকে 250 কিলোমিটার গভীরতার মধ্যে এর কেন্দ্রটা অবস্থান করে থাকে। আর সারা ওয়ার্ল্ডে যে আর্থকুয়েকটা হয় তার 10% আর্থকুয়েক এই টাইপের হয়ে থাকে। এবং তারপরে যেটা রয়েছে ডিপ আর্থকুয়েকটা মূলত কেন্দ্র, এর যে সেন্টারটা সেটা মূলত 251 থেকে 700 কিলোমিটার গভীরতার মধ্যে অবস্থান করে। এবং সারা ওয়ার্ল্ডের মাত্র 3% আর্থকুয়েক এই টাইপের হয়। এবারে আমরা কজেস অফ আর্থকুইক, ভূমিকম্পের কারণগুলো একদমই সহজ কারণ, আমি মেইনলি তথ্যমূলক আলোচনা করব, যেগুলো তথ্য দেওয়ার সেগুলোই বলবো আর কি, তাছাড়া বিস্তারিত আলোচনা করছি না, একদম সহজ বিষয়, তোমরা এগুলো পড়েছো। তো ন্যাচারাল কজেস বা প্রাকৃতিক কারণগুলোর মধ্যে দেখো প্রথমত রয়েছে টেকটনিক কজেস অর্থাৎ ভূগাঠনিক কারণ। পৃথিবী পৃষ্ঠের 95% আর্থকুইক কিন্তু এই টেকটনিক কজেসের কারণে হয়ে থাকে। টেকটনিকের মধ্যে মেইন হচ্ছে প্লেট টেকটনিক, ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট, ট্রান্সফর্ম সব ধরনের প্লেট বাউন্ডারির ক্ষেত্রে কিন্তু আর্থকুয়েক হয়ে থাকে। তো পাত সঞ্চারণ মূলত অ্যাস্থনোস্ফিয়ারের উপরে পাতগুলো সঞ্চারিত হয়, এবং এই পাতগুলো সঞ্চারিত হওয়ার জন্য যে শক্তিটা দরকার সেটা হচ্ছে পরিচলন স্রোত। তাহলে হোয়াট ইজ পরিচলন স্রোত? পরিচলন স্রোতটা কি? কনভেকশন কারেন্ট। তো এটা আমরা জিওগ্রাফিতে পরিচলন স্রোত বললেও এটা কিন্তু বিভিন্ন আরো যে বিজ্ঞানের যে বিভিন্ন ব্রাঞ্চ গুলো রয়েছে সেগুলোকে পরিচলন স্রোত নাও বলা যেতে পারে। এক কথায় এই যে বিযুক্তি তলগুলো রয়েছে বিভিন্ন ভূ অভ্যন্তরে, যেমন মহরুভিসিক বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, এই যে বিযুক্তি রেখাগুলো রয়েছে মেইনলি বিযুক্তি তলগুলোতে বা ডিসকন্টিনিউটি গুলোতে কিছু তেজস্ক্রিয় উপাদান থাকে, যেমন ধরো ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, এই সমস্ত কিছু তোমার রেডিও অ্যাক্টিভ কিছু এলিমেন্ট থাকে। তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট গুলো যখন বিদারিত হয়, বিদারণ ঘটে, তখন এক ধরনের গামা ওয়েভ বা গামা ওয়েভ তৈরি হয়, গামা তরঙ্গ তৈরি হয়। তো এই যে গামা তরঙ্গটা, সেটাকে আমরা রসায়নবিদ্যা বা কেমিস্ট্রিতে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে অভিহিত করে থাকি। ভূতত্ত্ববিদ্যা বা জিওলজিতে আমরা ভূচুম্বকীয় তরঙ্গ বলে অভিহিত করে থাকি, এবং আমাদের জিওগ্রাফিতে এটাকে আমরা পরিচলন স্রোত বা কনভেকশন কারেন্ট বলে অভিহিত করে থাকি। তো এই কনভেকশন কারেন্টের কারণে পাতগুলো সঞ্চারিত হয়। তো অভিসারী পাত সীমান্তেও এই ভূমিকম্প হয়, যেমন 2004 সালে 26শে ডিসেম্বরে আন্দামান নিকোবর সংলগ্ন যে ভারত মহাসাগরের তলদেশে যে ভূমিকম্পটা হয়েছিল, সেটা এই ধরনের বলা যেতে পারে ভারতীয় পাত বার্মা পাতে সংঘর্ষের ফলে বার্মা পাতের নিচে ভারতীয় পাতটা প্রবেশ করে, এরকম একটা মানে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর ভূমিকম্পটা হয়েছিল। তারপরে প্রতিসারী পাত সীমান্ত ভূমিকম্প হয়। প্রতিসারী পাত সীমান্তের ক্ষেত্রে দুটো পাত যখন একে অপরের বিপরীত দিকে চলে যায়, মাঝখানে ম্যাগমাটা উত্থিত হয়ে গিয়ে মধ্য আটলান্টিক যে শৈলশিরা বরাবর সেখানে কিন্তু ভূমিকম্প হতে পারে, বা পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা অঞ্চলে এই ধরনের তোমার ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর কিন্তু আর্থকুয়েক হতে পারে। তো তারপরে যে বিষয়টা রয়েছে ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারির ক্ষেত্রেও কিন্তু আমরা
দেখতে পাই যে বিভিন্ন যে চ্যুতি রেখাগুলো থাকে এখানে, যেমন সান আন্দিয়ার চ্যুতি রেখা ক্যালিফোর্নিয়া রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু আর্থকুয়েকটা হবে এই যে প্লেট মুভমেন্টের কারণে। এবারে আমরা পরবর্তী যে কারণটা আমরা দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশন অফ আর্থ কাস্ট, অর্থাৎ পৃথিবীর সংকোচন, ভূপৃষ্ঠের সংকোচন বলা চলে। কারণ পৃথিবীর উৎপত্তির পর থেকে তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল হচ্ছে। যেমন 1923 সালে হয়েছিল জাপানের টোকিও ইয়োকোমা অঞ্চলে সমুদ্রগর্ভে শিলাস্তরে ফাটল সৃষ্টি হয়েছিল, এরকম একটা কারণে ভূমিকম্প হয়েছিল। তারপরে রয়েছে রাইজ অফ ফোর্ট মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বতের উত্থান যদি হয়, তাহলে কিন্তু ভূমিকম্প হতে পারে। যেমন 1950 সালে অসমে হয়েছিল এই ধরনের ভূমিকম্প। ভলকানিজম অগ্নুৎগমের কারণে, যেমন ধরো 2006 সালে ইন্দোনেশিয়া হয়েছিল এরকম, ইন্দোনেশিয়া যে ক্রাকাতু আগ্নেয়গিরি রয়েছে সেখানে। তারপরে আইসোস্টেটিক যে ব্যালেন্স বা সমস্থিতিক যে সমতা, এটা রক্ষা করার জন্য মাঝে মধ্যে ভূমিকম্প হতে পারে। যেমন 1949-এ পাকিস্তানের লাহোরে হয়েছিল একটা ভূমিকম্প। তারপরে নন টেকটনিক কজগুলোর মধ্যে কি কি রয়েছে দেখো, কলাপস অফ আন্ডারগ্রাউন্ড কেভ, অর্থাৎ ভূগর্ভস্থ গুহার ভাঙন। ভূগর্ভস্থ গুহা যদি ভেঙে যায়, ধরো কোনো লাইমস্টোন গঠিত কোনো গুহা, চুনাপাথরে গঠিত গুহা, সেটা যদি কোনো কারণে ভেঙে যায়, গুহার ছাদ যদি দুর্বল হয়ে ধসে পড়ে, পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ভূমিকম্প হতে পারে। এটা যুগোস্লাভিয়ার কাস্ট অঞ্চলে লক্ষ্য করা যাবে অবশ্যই। তারপরে যেটা রয়েছে দেখো, অ্যাভালেন্স অর্থাৎ হিমানি সম্প্রপাত। কখনো কখনো হিমবাহ অধ্যুষিত অঞ্চল, উঁচু পর্বতগাত্র থেকে বিশালাকার বরফের যে চাই বা বরফ খণ্ড, সেটা এই মূল হিমবাহর থেকে বিচ্যুত হয়ে গিয়ে নিচে যখন পড়ে যায়, তখন সেটাকে আমরা হিমানি সম্প্রপাত বলে থাকি। যেমন পাহাড়ি এলাকায়, উচ্চ অক্ষাংশ অঞ্চলে এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে। যেমন হিমাচল প্রদেশে হতে পারে এই ধরনের ল্যান্ডকুইকগুলো, এই ধরনের আর্থকুইকগুলো। তারপরে যেটা রয়েছে দেখো, ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধসের কারণে হতে পারে। যেমন 1911 সালে তুর্কিস্তান এই ধরনের কারণের জন্য ভূমিকম্প হয়। তারপরে যেটা রয়েছে মেটিওর, অর্থাৎ উল্কাপাতের ফলেও হতে পারে। আর্টিফিশিয়াল কজগুলোর মধ্যে প্রথমত যেটা রয়েছে নিউক্লিয়ার এক্সপ্লোশন, অর্থাৎ পারমাণবিক বোমার বিস্ফোরণ। 1974 এবং 1998 সালে রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার বিস্ফোরণের জন্য ওখানকার ভূমিকম্পের কারণে বিভিন্ন বাড়িতে ফাটলের সৃষ্টি হয়েছিল। তারপরে মাইনিং স্লাইড যেটা রয়েছে ভূমিকম্পের একটা অন্যতম কারণ, খনিগর্ভের ভাঙন। বড় বড় যে খনিগুলো, যেটা খনিজ সম্পদ সংগ্রহের জন্য খনন কাজ করতে হয়, সেগুলোর সুড়ঙ্গ বা ছাদ ধসে পড়লে তখন আশেপাশে ভূমিকম্প হতে পারে। তারপর কনস্ট্রাকশন অফ রিজার্ভার, অর্থাৎ জলাধার নির্মাণ কালেও হতে পারে। যেমন 1967 সালে মহারাষ্ট্রের কয়না নগরে কয়না জলাধার নির্মাণ করা হয়েছিল, তখন ভূমিকম্প হয়েছিল। তারপরে যেটা রয়েছে কনস্ট্রাকশন অফ রোড ইন হিলি রিজিয়ন, অর্থাৎ পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণের জন্য কিন্তু ভূমিকম্প হতে পারে। তারপরে রয়েছে তোমার ডিনামাইটিক এক্সপ্লোশন, অর্থাৎ ডিনামাইটের বিস্ফোরণ ঘটানোর জন্য বিভিন্ন পরীক্ষামূলক কাজে বা খনিজ দ্রব্যের অনুসন্ধান কার্যের জন্য যখন পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণের জন্য যখন ডিনামাইটের বিস্ফোরণ ঘটানো হয়, তাহলেও কিন্তু ভূমিকম্প হতে পারে। আদার্স কজগুলোর মধ্যে রেলগাড়ি, বড় বড় ট্রাক ইত্যাদি চলাচলের কারণেও কিন্তু ভূমিকম্প হতে পারে। এবারে আমরা এফেক্টস অফ আর্থকুইক, অর্থাৎ ভূমিকম্পের ফলাফল যেগুলো রয়েছে, এই ফলাফলগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত দেখো, ফলাফলগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ এফেক্ট এবং একটা হচ্ছে কনস্ট্রাকটিভ এফেক্ট। অর্থাৎ একটা হচ্ছে তোমার ধ্বংসাত্মক কিছু প্রভাব থাকে, কিছু গঠনমূলক বা সৃজনাত্মক প্রভাব থাকে। প্রথমে আমরা ডিস্ট্রাকটিভ এফেক্ট বা ধ্বংসাত্মক প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট দেখো, ল্যান্ডস্লাইড হতে পারে। যেমন 1897 সালে অসমে ভূমিকম্পের ফলে পাহাড়ি অঞ্চলে অসংখ্য ধস নামে। চেঞ্জ অফ রিভার মুভমেন্ট, নদীর গতিপথের পরিবর্তন হতে পারে। ফরমেশন অফ লেকস ইন রিভার বেড, নদীর গতিপথের হ্রদের সৃষ্টি হতে পারে। যেমন 1950 সালে অসমে যে ভূমিকম্পটা হয়েছিল, তার ফলে অসমের ব্রহ্মপুত্র সহ বিভিন্ন উপনদীতে বিভিন্ন লেক বা হ্রদের সৃষ্টি হয়েছিল। তারপরে যেটা রয়েছে আপলিফটমেন্ট অ্যান্ড সাবসিডেন্স অফ সি ফ্লোর, সমুদ্র তলের উত্থান অবনমনের কারণেও হতে পারে। যেমন 1914 সালে জাপান সংলগ্ন সাগামি উপসাগরের কিছু অংশে 125 মিটার জল উপরে উঠে গেছিল এবং কিছু অংশ প্রায় 300 মিটার নিচে বসে গেছিল। মানে উপসাগরের যে কিছু অংশ, সেটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছিল সমুদ্রের, মানে তলদেশ যেটা আর কি। তো যাই হোক, এবারে আমরা ফরমেশন অফ মার্স, অর্থাৎ জলাভূমি সৃষ্টি হতে পারে। মানে বিস্তীর্ণ এলাকা অবনমিত হয়ে জলাভূমির সৃষ্টি হতে পারে। যেমন 1819 সালে ভূমিকম্পের ফলে গুজরাটের কচ্ছ উপদ্বীপের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু বসে যায়, সেখানে একটা মার্স বা জলাভূমি সৃষ্টি হয়।
তারপরে এমার্জেন্স অফ সুনামি, অর্থাৎ সুনামির সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের যখন ভূমিকম্প ব্যাপারটা যখন সমুদ্র তলে হয় তখন এটা দৈত্যাকার ঢেউ তৈরি হয়, এটাকেই আমরা সুনামি বলি। এই দৈত্যাকার ঢেউটা উপকূলে আসছে পড়ে এবং উপকূল ভাগকে প্লাবিত করে, উপকূল ভাগের ক্ষতি সাধন করে। যেমন 2004 সালে 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং ভারতের আন্দামান নিকোবর দ্বীপ সংলগ্ন যে ভারত মহাসাগর, সেখানে যে তীব্র সুনামির সৃষ্টি হয়েছিল, মূলত ভূমিকম্পের ফলেই এটা সৃষ্টি হয়। সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে বিশাল আকার দৈত্যাকার সুনামির সৃষ্টি হয়েছিল। এর ফলে প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল 2004 সালে। এবারে আমরা ফরমেশন অফ ফল্ট, অর্থাৎ চ্যুতি সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে শিলাস্তরে যেমন চ্যুতি সৃষ্টি হয়, অনেক সময় শিলাস্তরের উপরে উঠে বা পাশে সরে যায় শিলাখণ্ডগুলো, এভাবে চ্যুতি সৃষ্টি হতে পারে। যেমন 1899 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা ভূমিকম্পে কোথাও কোথাও এরকম চ্যুতি সৃষ্টি হয়েছিল। তারপরে চেঞ্জ অফ ল্যান্ডফর্ম ইন দ্য কোস্টাল এরিয়া, অর্থাৎ সমুদ্র উপকূলে ভূমিরূপের পরিবর্তন করতে পারে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। যেমন 1899 সালে উত্তর আমেরিকার উত্তর পশ্চিমাংশে ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূলের কিছু অংশ কিন্তু ধীরে ধীরে উপরে উঠে গেছিল। তারপরে যেটা রয়েছে কনভার্সন অফ ড্রেনেজ প্যাটার্ন ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ ভূগর্ভস্থ স্বাভাবিক জল নির্গম প্রণালীর পরিবর্তন হয়ে থাকে। তারপরে রয়েছে এমার্জেন্স অফ ওয়াটার অ্যান্ড স্যান্ড ফ্রম দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ ভূগর্ভ থেকে জল ও বালি নির্গমন হতে পারে। যেমন 1950 সালে আসামের ভূমিকম্পে সমতল অঞ্চলে এবং 1934 সালে বিহারের ভূমিকম্পে গঙ্গা অববাহিকায় এরকম অসংখ্য ফাটল সৃষ্টি হয়েছিল, যেখান দিয়ে জল ও বালি নির্গত হয়েছিল। ফরমেশন অফ লোয়েসও সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে ব্যাপক লোয়েস সৃষ্টি হতে পারে, মানে লোয়েসে ঢাকা পড়ে যেতে পারে, নদ নদীর গতিপথে জমা হতে পারে সেগুলো। তারপর ডিস্ট্রাকশন অফ লাইফ অ্যান্ড ওয়েলথ, জীবন সম্পত্তিহানি হতে পারে। এবারে আমরা যে সমস্ত কনস্ট্রাকটিভ এফেক্ট গুলো দেখবো সেগুলো রয়েছে গিভিং ইনফরমেশন। ভূমিকম্পের ফলে আমরা বিভিন্ন তরঙ্গের ভূ অভ্যন্তরস্থ পিএস তরঙ্গ মাধ্যমে গতিবিধি পর্যালোচনা করে ভূ অভ্যন্তরের তাপ, চাপ, বিভিন্ন স্তর, ডিসকন্টিনিউটি, বিযুক্তি রেখাগুলো আমরা জানতে পারি। সয়েল ফরমেশন, মৃত্তিকা সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে, শিলাচূর্ণ বিচ্ছিন্ন হয় বলা যেতে পারে। স্কোপ অফ পোর্ট, অর্থাৎ বন্দর সৃষ্টির সুযোগ থাকে, ভগ্ন উপকূল রেখা বন্দর সৃষ্টির পক্ষে উপযুক্ত। রিসিভিং অফ মিনারেল রিসোর্স, অর্থাৎ খনিজ সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনা ঘটে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ফলে। সেখান দিয়ে দেখা যায় যে ফাটলটা তৈরি হয়, পরবর্তী ক্ষেত্রে ভলকানিজম, অগ্নুৎপাত ঘটে। পরবর্তী ক্ষেত্রে অগ্নুৎপাত জনিত কারণে যে সমস্ত লাভাগুলো উঠে আসে, সেই লাভাগুলো বিশ্লেষণ করে ওর মধ্য থেকে বিভিন্ন ধরো মূল্যবান খনিজ সম্পদ, যেগুলো সোনা, রূপা, তামা, এগুলো পাওয়া যেতে পারে। ফরমেশন অফ লেকস, অর্থাৎ হ্রদের সৃষ্টি হতে পারে। অরিজিন অফ স্প্রিং, অর্থাৎ প্রস্রবণের সৃষ্টি হতে পারে। ফরমেশন অফ মাউন্টেন, অর্থাৎ পর্বত সৃষ্টি হতে পারে। তারপর অরিজিন অফ কোল, অর্থাৎ কয়লা সৃষ্টি হতে পারে। ডিস্ট্রিবিউশন অফ আর্থকুয়েক প্রোন জোন অর আর্থকুয়েক বেল্ট বা আর্থকুয়েক প্রোন জোনটাকে আমরা মূলত তিনটে জোনে ভাগ করি, তিনটে বেল্টে ভাগ করে থাকি। ভূপৃষ্ঠের সব জায়গাতেই ভূমিকম্প হয়, তো যাই হোক ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বলয় আকারে যে ভূমিকম্প গুলো হয়, বলা যেতে পারে বিশ্বের কয়েকটা দেশ বা অঞ্চলে খুব বেশি ভূমিকম্প হয়। যেমন ধরো গ্রিস, ইটালি, তুরস্ক, সব থেকে বেশি ভূমিকম্প হয় গ্রিসে। তারপরে ইউরোপের ইতালি আছে, খুবই ভূমিকম্প হয়, সেকেন্ড পজিশনে রয়েছে। তো যাই হোক বিভিন্ন দেশগুলোতে ভূমিকম্প হয়। এবারে আমরা ভূমিকম্পের যে বলয়গুলো রয়েছে দেখবো। দা সার্কাম প্যাসিফিক বেল্ট, অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় বলয়। প্রশান্ত মহাসাগরে ঘিরে থাকা এই যে বলয়টা, প্রশান্ত মহাসাগরীয় যে বলয়টা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা যে বলয়টা রয়েছে, এদিকে কিছুটা রয়েছে, এদিকে কিছুটা রয়েছে, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়। প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে থাকে বলয়টি। এটা পৃথিবীর প্রধান ভূমিকম্প বলয় বলা যেতে পারে। পশ্চিম দিকে আলাস্কা থেকে শুরু করে কিউরাইল, জাপান, মারিয়ানা, ফিলিপাইন খাতে সমান্তরালে এটা বিস্তৃত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক এই যে প্রশান্ত মহাসাগরীয় যে বলয়, এখানে পৃথিবীর প্রায় 68% ভূমিকম্প কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় বলয় বা প্যাসিফিক বেল্টে হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে আলপাইন হিমালয়ান বেল্ট। আলপাইন হিমালয়ান বেল্ট যে অংশটা রয়েছে, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলপাইন হিমালয়ান বেল্ট। এই অংশটা মূলত হিমালয় এবং আল্পস পর্বতশ্রেণী ধরে এশিয়ার পূর্ব উপকূল ধরে কিন্তু ইউরোপের পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর মধ্যে ভূমধ্যসাগর, আল্পস, এশিয়া মাইনর, ককেসাস, ইরান, ইরাক, আর্মেনিয়ান, পাকিস্তান, পূর্ব ভারত,
ভারতীয় দ্বীপপুঞ্জ, এগুলোর মধ্য দিয়ে মূলত প্রশান্ত মহাসাগরের বলয়ের সঙ্গে এটা মিশেছে। এই যে আলপাইন হিমালয়ান যে বেল্টের কথা বললাম, এটা পৃথিবীর প্রায় 21% আর্থকুয়েক কিন্তু এই বলয়টায় হয়ে থাকে। তারপরে যেটা রয়েছে, তারপরে যে বলয়টা রয়েছে দেখো, মিড ওসিয়ানিক রিজ অ্যান্ড আর্থ ইস্ট আফ্রিকান গ্রেট রিফট ভ্যালি জোন যেটা রয়েছে, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা ও আফ্রিকার চ্যুতি সম্পন্ন যে বলয়টা রয়েছে, এটা মূলত মধ্য আটলান্টিক যে শৈলশিরাটা রয়েছে, আটলান্টিকের মধ্য দিয়ে যে শৈলশিরাটা, সেইটা ধরে বিস্তৃত হয়েছে মূলত লোহিত সাগর, পূর্ব আফ্রিকার যে গ্রস্ত উপত্যকা, আফ্রিকার পূর্ব উপকূলে। তো এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু মূলত বিস্তৃত হয়েছে। তো বিষয়গুলো আমরা দেখে নিলাম। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের ক্ষেত্রে যে বিভিন্ন জোনগুলো রয়েছে, আর্থকুয়েক প্রোন রিজন গুলো রয়েছে, আমরা যদি দেখি, প্রবল ভূমিকম্প যদি আমরা দেখি, প্রবল ভূমিকম্পটা কিন্তু মূলত কাশ্মীরের কিছু অঞ্চলে হয়, কাশ্মীরের কিছু অঞ্চলে হয়, এদিকে তোমার পাঞ্জাবে হ্যাঁ কিছুটা হচ্ছে আর কি। তারপরে তোমার এদিকে তোমার উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্যগুলোতে হচ্ছে মোটামুটি। তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছুটা রয়েছে, লাক্ষাদ্বীপ, এই সমস্ত না লাক্ষাদ্বীপটা হবে না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছুটা অঞ্চলে হবে এগুলো। তো তারপরে যেটা রয়েছে তোমার মাঝারি বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল, যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দিল্লি, তারপরে তোমার জম্মু কাশ্মীরের অংশগুলোতে রয়েছে, তারপরে তোমার মহারাষ্ট্রের দিকে কিছুটা রয়েছে। যাই হোক, এই অঞ্চলগুলো রয়েছে মাঝারি বা মাঝারি টাইপের যে ভূমিকম্পটা, সেটা মূলত রয়েছে উত্তর ভারতের লখনৌ, গুজরাটের আমেদাবাদ, লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশের কিছু অংশগুলোতে রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে। এবার মৃদু ভূমিকম্প বা একদম কম ভূমিকম্প মূলত রয়েছে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল, তামিলনাড়ুর অধিকাংশ স্থান, উড়িষ্যা, তারপরে তোমার পশ্চিম ভারতের জয়পুর, ভোপাল, এই সমস্ত বিষয়, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এর মধ্যে মূলত পড়ছে। তো তারপরে দেখো, তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্পের পূর্বাভাস কিভাবে পাওয়া যেতে পারে? ভূমিকম্পের পূর্বাভাস সহজে আমরা পাই না, কিন্তু বিভিন্ন বিষয় পর্যালোচনার মাধ্যমে কিন্তু আমরা এটা পূর্বাভাস দেখতে পারি। যেমন ধরো ভূমির যে উত্থান পতন, উত্থান পতন পর্যালোচনা করে কিন্তু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পেতে পারি। উত্থান পতন কিন্তু এই একটা যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা, সেটা হচ্ছে টিল্ট মিটার। টিল্ট মিটার যন্ত্রের সাহায্যে উত্থান পতন পরিমাপ করে ভূমিকম্পের পূর্বাভাস পেতে পারি। শিলাস্তরের বিদ্যুৎ আধান পরিমাপ করেও কিন্তু আমরা এটা করতে পারি, যেমন গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে শিলাস্তরের যে বৈদ্যুতিক আধান, সেটা পরিমাপ করেও কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। ভূমিকম্পের ভৌমজলে যে রেডন গ্যাস, সেটার মাত্রা পরিমাপ করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। ভূমিকম্প হলে জীবজন্তুর আচরণের একটা পরিবর্তন ঘটে। যেমন আমরা হয়তো জানি যে ভূমিকম্প হলে সব থেকে আগে যে প্রাণী বুঝতে পারে সেটা হচ্ছে কুকুর। কুকুর সব থেকে আগে কিন্তু বুঝতে পারবে যে ভূমিকম্প হবে কখন। বা ভূমিকম্প হলে যে সমস্ত মৃৎভেদী প্রাণীগুলো রয়েছে, যারা মাটি খুঁড়ে বসবাস করে, সেই সমস্ত মৃৎভেদী প্রাণীগুলো কিন্তু দেখা যাবে ভূমিকম্পের কিছুটা আগে, কিছুটা সময় আগে তারা মাটি থেকে বাইরে বেরিয়ে আসবে, যেমন কেঁচো, পেড়ি, কুকুর, এইগুলো আর কি। তো যাই হোক, আমরা এতক্ষণ ভূমিকম্প নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। এবারে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। ভূমিকম্প নিয়ে বিভিন্ন কোশ্চেন গুলো একটু দেখব। ভূমিকম্পের যে উৎসস্থল, সেটা কোথায়? ভূ অভ্যন্তরে যে উৎসস্থল, সেটাকে কি বলা হচ্ছে? কেন্দ্র বলা হবে না প্রতিপাদ কেন্দ্র, না অবশ্যই ভূমিকম্পের কেন্দ্র হবে, কেন্দ্র থেকে উৎপত্তি লাভ করে। ভূমিকম্পের কেন্দ্র থেকে উলম্বভাবে ভূপৃষ্ঠের উপর অবস্থিত স্থান কি হবে? উপকেন্দ্র। অবশ্যই উপকেন্দ্র হবে। উপকেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত স্থানটিকে কি বলা হবে? প্রতিপাদ কেন্দ্র। একদম সঠিক উত্তর। অগভীর কেন্দ্র থেকে উদ্ভূত ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা কত থাকে? অগভীর কেন্দ্র যেটা বলেছিলাম, টাইপসটা 50 কিলোমিটারের কম। তাহলে এটা 60-এর কম আছে, যেহেতু এটাই হবে অবশ্যই। 50-এর কম হয়, 60-এর কম আছে অপশনে। ভূত্বকে পি তরঙ্গের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে। পি তরঙ্গের গড় গতিবেগ 5 থেকে 14, তার মানে 12 কিলোমিটার।
না 5 থেকে স্যার 14 হয়। হুম, 5 থেকে 14 হয়, সেই হিসাবে ধরতে গেলে 10 কিলোমিটার হয় আর কি গড় গতিবেগ। তো যাই হোক, এটা আচ্ছা 10 কিলোমিটার হবে আর কি, এটাই হবে। প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমে, তরল। তরল মাধ্যমে, তরল ও বায়বীয়, কঠিন ও তরল। এটা মূলত সব মাধ্যমেই প্রবাহিত হয়, কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু তিনটে প্রবাহিত হয়। মাধ্যমেই হয়। হ্যাঁ, 3টা মাধ্যমে, অপশন যদি এটা। তারপর দেখো একটা তত্ত্ব রয়েছে, ইলাস্টিক রিবাউন্ড থিওরি বা রিড স্থিতিস্থাপক প্রত্যাঘাত। হুম, রিড এইসেপ রিড, ঠিক আছে। তো তারপরে 8 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। ভূমিকম্পের শক্তির পরিমাণ পরিমাপ করা হয় রিক্টার রিক্টার স্কেল, স্কেল। মার্কালি স্কেল, অবশ্যই রিক্টার স্কেল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা 0 থেকে 10। 0 থেকে 10। সব থেকে বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গ কোনটা? প্রাথমিক, পৃষ্ঠ, গৌণ, দেহ? পৃষ্ঠ। অবশ্যই পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ। তার হ্যাঁ, অবশ্যই পৃষ্ঠ তরঙ্গ। এবারে আমরা 11 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 11 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে যে ভূমিকম্পীয় তরঙ্গ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে যেতে পারে না, কোনটা হবে? এস তরঙ্গ। এস তরঙ্গ। এটা এস তরঙ্গ যেতে পারে না, আর পৃষ্ঠ তরঙ্গ তো যেতে পারে না। অপশন যদি একটু ঠিকঠাক দেওয়া হয়নি, পৃষ্ঠ তরঙ্গ তো বলা যেতে পারে পারবে না যেতে। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে, গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ প্রবাহিত হয় কোন মাধ্যমের মধ্য দিয়ে? বায়বীয়, কঠিন। তরল, কঠিন, তরল? অবশ্যই এটা কঠিন দিয়ে প্রবাহিত হয়। পৃথিবীর সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ কোনটা হবে? জাপান। অবশ্যই জাপান ভূমিকম্পের দেশ। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠে যে কৌণিক দূরত্বে শ্যাডো জোনটা অবস্থান করে? 104 থেকে 140। অবশ্যই। র্যালে বা রেলি তরঙ্গ এক ধরনের, এটা কি ধরনের তরঙ্গ? পৃষ্ঠ তরঙ্গ, দেহ তরঙ্গ, শব্দ তরঙ্গ? পৃষ্ঠ তরঙ্গ। অবশ্যই পৃষ্ঠ তরঙ্গ, সারফেস ওয়েভ। যে কাল্পনিক রেখা দিয়ে ভূপৃষ্ঠের একই সময়ে ভূমিকম্প সংগঠন স্থানগুলিকে যোগ করা হয়, একই সময়ে ভূমিকম্প হয় যে জায়গাগুলোতে, সেই স্থানগুলোকে যোগ করা হয়? আইসোসিসমাল। আইসোসিসমাল, হোমোসিসমাল। আইসোসিসমাল স্যার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আইসোসিসমল, তাই তো? ভূমিকম্পের সংগঠন স্থানগুলিকে যোগ করে একই সময় যেটা হয়, এটাকে মূলত হোমোসিসমেল বলা হয়। হোমোসিসমেল বলা হয় এটাকে। আর আইসোসিসমেল যে ব্যাপারটা রয়েছে, এটা মানে ভূমিকম্প, তীব্রতা। হ্যাঁ, তীব্রতা একই যে সমস্ত জায়গাগুলোতে, সেই রেখাগুলোকে যোগ করা হবে, সেই পয়েন্টগুলোকে যোগ করা হবে যে কাল্পনিক রেখা দ্বারা, সেটাকে বলা হবে আইসোসিসমেল। আর একই সময় যখন বলা হবে তখন হোমোসিসমেল হবে। সময়টা যদি না দেয়, মানে যে সেটা যে কোনো টাইমে হতে পারে, তীব্রতা বেশি হলে সেটা সেই জায়গাগুলোতে মানে এই ক্ষেত্রে স্যার মূলত তীব্রতার কোনো ব্যাপার নাই, মানে যে কোনো মাপের না হতে না, পারে। এটা মানে যে কোনো, ধরো সর্বোচ্চ ভূমিকম্প যেখানে যেখানে নথিভুক্ত হয়েছে সেটাকে আইসোসিসমাল, হ্যাঁ সেই পয়েন্টগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হবে। তারপরে যেটা রয়েছে দেখো, হোমোসিসমাল রেখার মান উপকেন্দ্র থেকে বাইরের দিকে, তো উপকেন্দ্র থেকে বাইরের দিকে তাহলে কি হবে? কমে যাবে তো নিশ্চয়ই, না বৃদ্ধি পাবে? না, উপকেন্দ্র থেকে বাড়বে, ঠিক আছে। হ্রাস পায়। উপকেন্দ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বৃদ্ধি পাবে, উপকেন্দ্র থেকে তো কম বৃদ্ধি থাকে আর পাবে। কি। হুম, উপকেন্দ্র থেকে চারিদিকে বিষয়টা ছড়িয়ে পড়ে। তারপরে দেখো, রিক্টার স্কেলে তীব্রতার মাত্রা কত হলে ভূমিকম্প বিধ্বংসী হবে? তো 10 অব্দি থাকে। হ্যাঁ, 10-এর বেশি তো থাকে না, 10-এর বেশি তো 10-এর হবে বেশি না, হবে। 20-এর বেশি হবে না, এটা 5-এর বেশি হ্যাঁ বলবে এরকম, এটা ঠিক হয়নি, যাই হোক। তারপরে যেটা রয়েছে দেখো, মন্থরতম ভূমিকম্পীয় তরঙ্গ সব থেকে গতিবেগ কম, এটা সব থেকে বেশি, এটা সেকেন্ড। তাহলে এটা বেশি হয়, পি তরঙ্গটা বেশি হয়, তারপরে এটা কম হয়, তারপরে এটা তো আরো কম হয় গতিবেগটা, পৃষ্ঠ তরঙ্গটা হবে সঠিক উত্তর।
তারপরে দেখো সমভূকম্পন রেখা, এটা কি হতে পারে? এটা হবে, এটাই হ্যাঁ, এটা হবে আইসোসিসমা। আইসোসিসমা, অবশ্যই। তারপরে দেখো নিমজ্জিত পাতের ভূমিকম্প প্রবণ ঢালু অংশকে কি বলা হয়? বেনি অফ জোন। বেনি অফ জোন, এটা পাত সংস্থানের প্রশ্ন। নিম্নলিখিত কোনটি ভূমিকম্পের তীব্রতা বোধক স্কেল নয়? মোহ স্কেলটা কি হবে? মুশকিল হবে না, মুশকিল। খনিজের কাঠিন্যতা হার্ড। পরিমাপকারী স্কেল। হ্যাঁ, হ্যাঁ, জাপানি শব্দ সুনামির অর্থ কি? সামুদ্রিক ঢেউটি, বন্দরের ঢেউ। বন্দরের ঢেউ, মানে সামুদ্রিক বন্দরে প্রবাহ। আছড়ে পড়া ঢেউ। বন্দরে আছড়ে পড়া ঢেউ। এটা তো তো স্যার এই সামুদ্রিক ঢেউ হতো জাপানি না? শব্দ, সু মানে হচ্ছে বন্দর সম্ভবত, এরকমটা হ্যাঁ, করা হয়েছে। তো যাই হোক, তারপরে মার্কালি স্কেল অনুসারে ভূমিকম্পের তীব্রতা কত অবধি থাকে? 1 1 থেকে থেকে 12। 12। মার্কালি স্কেল 1 হ্যাঁ, থেকে ডি। 12। তারপরে দেখো সিকুয়েক বা সামুদ্রিক ভূমিকম্প, এই কথাটির প্রবক্তা রুডলফ। কে? রুডলফ। রুডলফ। সুনামির দেশ কাকে বলা হয়? জাপান হয়। এটাও জাপান হবে, ভূমিকম্পের দেশ, সুনামির দেশ সবই জাপান। অভিসারী প্লেট সীমান্তে ভূমিকম্পের কারণটা কি হয়? ওই তো, একটা প্লেট আর একটা প্লেটের নিচে ঢুকে যায় বলে প্লেটটি ধ্বংস হয়। অপশন সি স্যার। একটি প্লেটের উপর আরেকটা প্লেট উঠে যায়, এইটা না স্যার? আরেকটা অপশন ছিল না? না, এই তিনটে। স্যার আপনার স্যার কথা শোনা সাউন্ড যাচ্ছে না। শুনতে পাচ্ছি না স্যার। স্যার সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে না। স্যার কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনার সাউন্ড নেই।
স্যার এমনি মনে হয় ওগুলাকে ঠিক উত্তর গুলাকে দিয়ে দিচ্ছে। স্যার কথা বলছেন আপনি?